সুপ্রদর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি আমি বাতেন বিপ্লব। আজকের আলোচনা বিষয় হোঁচটের পর নতুন বাংলাদেশ, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমাদের সর্বডানে রয়েছেন ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, শিক্ষাবিদের সাবেক সভাপতি, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনাকে স্বাগত আজকের টেবিল টকে। আমাদের মধ্যমণি মাঝখানে রয়েছেন ফজলে হুদা বাবুল, নবনির্বাচিত সংসদ সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আপনাকে স্বাগত এবং এশিয়ান টিভির পক্ষ থেকে অভিনন্দন। এবং আমাদের সাথে রয়েছেন শাহিন চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকেই আজকের এই আলোচনায় স্বাগত। আমরা যেহেতু হোঁচট নিয়ে আলোচনা, যে হোঁচট একটা খেয়েছে বাংলাদেশ মাঝখানে, আপনারা সবাই জানেন। এরপর নতুন বাংলাদেশ, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং এরই মধ্যে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, আজকে অফিস করেছেন, ক্যাবিনেট ব্রিফ করেছেন, মিটিং করেছেন, সাভার স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, দোয়া করেছেন। সব মিলে এই যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, প্রথমে নতুন বাংলাদেশ নিয়ে আলোচনা যেতে চাই। ডক্টর আবু ইউসুফ, আপনার কাছ থেকে শুরু করব। কেমন লাগছে নতুন বাংলাদেশ? আপনাকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ আমার বন্ধুবর আলোচক সম্মানিত আলোচক বিন্দুকে। নিঃসন্দেহে আমরা বলবো যে ভালো লাগছে। এটা অধিকাংশ মানুষই এরকম বলবে, কিন্তু এই ভালো লাগার পরে যদি আমরা পিছনে তাকাই এবং সামনে তাকাই, তাহলে আমাদের যেমন আশার সঞ্চার হয় এবং নিরাশা হতাশারও অনেক কিছু থাকে। আমরা রাজনৈতিক পরিবর্তন একবার দেখি নাই, অনেকবার দেখছি, ভবিষ্যতেও আবার হবে। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয়, এই রাজনৈতিক পট পরিবর্তন এবং যারা রাজনীতি করেন, যারা রাজনীতির নিয়ন্ত্রণ করেন, যাদেরকে জনগণের ভাগ্য বিধাতা বলা হয় দুনিয়ার অর্থে আর কি, ইহজাগতিক অর্থে, তাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে, তাদের মধ্যে যদি কমিটমেন্ট রক্ষা করার অ্যাবিলিটি থাকে, তারা যদি সত্যি সৎ হন, তারা যদি জনকল্যাণে কাজ করেন, তাহলে একটা পরিবর্তনেই কিন্তু আমরা আমাদের রাষ্ট্রের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হব। কারণ বাংলাদেশ এমন একটি দেশ, আমাদের এই দেশটা আসলে আমরা যেইভাবে দেখি, এখানে অন্যায়, দুর্নীতি, ঘুষ, অবিচার, ব্যভিচার, খুন, রাজধানী যা খারাপ আছে, এটা বেশি দেখা যায়। স্যার, কোনো পরিবর্তন আজকের মধ্যে লক্ষ্য করছেন কিনা আপনি? মানে এই নতুন আমি আমাকে একটু বলতে দেন। আমি বলছি যে পরিবর্তন তো অবশ্যই আছে, মানে কি কি, কিন্তু পরিবর্তনটা কাঙ্ক্ষিত কি না, এটা আমাদের দেখার বিষয়। এখন এখনকার বিষয় তো অনেক সুদূরপ্রসারী, কিন্তু একটা নতুন সরকার বসছে, যেমন রাজনীতির যে প্র্যাকটিস, সেখানে সরকারি দলের লোক হলে বলবে যে আমরা সব করে ফেলবো এবং আমরা সব ইতিবাচক দিক দেখাবে, কিন্তু বিরোধী দল হলে তারা কোনো ইতিবাচক দিক দেখবে না, তারা শুধু নেতিবাচক দিক দেখবে। আমরা মনে করি যে আসলে আমাদেরকে ওই জায়গায় যদি আমরা আসতে পারি, জনকল্যাণের চিন্তা থাকে, তাহলে এই যে যারা আছে ক্ষমতা, এদের পক্ষে অনেক ভালো কাজ করা সম্ভব। কিন্তু আপনি জনমনে যে এক ধরনের আশা এবং দোলাচল যেটা আছে, এখানে চিন্তা করলে তখন দেখবেন যে অনেকে বলবে যে এরকম তো বহু দেখেছি আমরা। আমি পজিটিভ আশা করতে চাই এবং আমরা এটা অনুরোধ করতে চাই যে আসলে রাজনীতিকে মানি মেকিং মেশিন না বানিয়ে রাজনীতিকে জনকল্যাণের জন্য যদি আমরা তৈরি করি, তাহলে স্যার আমি আরো একটু স্পষ্ট যেতে চাই। বর্তমান বাংলাদেশে আমরা গত 2-1 দিন যদি বিশ্লেষণ করে চলছিলাম, আমরা দেখব যে শপথের আগেই জামাতের আমিরের বাসায় গিয়েছেন জনাব তারেক রহমান, এবং নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, চরমনে পীরের বাসায় গিয়েছেন। এগুলো কি আপনার কাছে ইতিবাচক মনে হচ্ছে? এটা যে কারোর কাছে ইতিবাচক মনে হবেন যারা ইতিবাচক চিন্তা করেন, যারা সবসময় নেতিবাচক চিন্তা করেন, তাদের কাছে এটা ইতিবাচক মনে হবে না। এবং রাজনীতির কালচার যেটা বলা হয়, সেখানে এটা একটা মাইল ফলক হিসাবে কাজ করতে পারে। যেমন আপনি দেখেন, আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা হওয়ার আগে যখন এটা ক্লিয়ার হয়ে যায় যে অমুক জিততেছে, তখনই তাদের একটা কনভেনশন, কাস্টমস হচ্ছে এই যে যিনি বিজয়ী তাকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। আর আমাদের কালচারটা কি? আমাদের কালচার হচ্ছে আমি যদি না জিতি তাহলে নির্বাচন সুষ্ঠু হয় নাই, আর আমি যদি জিতি আমি যত অন্যায় করব নির্বাচন সুষ্ঠু হয়েছে। আবার আমি যদি না জিতি তাহলে আমি একদিনও শান্তিতে থাকতে দেব না, এই ধরনের কথা তো আমরা দেখেছি। ওই জায়গা থেকে আমাদের বেরিয়ে আমরা আলোচনায় থাকি। আমরা দেখেছি যে জামাতের আমির একটা স্ট্যাটাস দিয়েছে যে নির্বাচন সুন্দর হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর আবার দেখলাম সেটিকে উঠিয়ে নিয়ে তার আন্দোলনের ঘোষণা দিয়েছে। আপনি দেখেছেন কিনা? অবশ্যই দেখেছি।
এখন এটার জবাব জামাতের আমির ভালো দিতে পারবেন, কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি যেটা দেখি, স্বাগত জানিয়েছেন, ভালো করেছেন, কিন্তু পরবর্তীতে নির্বাচনের যে রেজাল্ট দেখা গেছে, যেটাকে এখন জনমনে জনসমক্ষে মানুষের মুখে মুখে ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে, এবং এটা আজকে নতুন না, এবং হয়তোবা ওই কারণেই উনি এই কথা বলেছেন, এবং এটা ব্যাপক আলোচনা হচ্ছে। মানে লোকমুখে শোনা কথা বা হাওয়ায় ভেসে যাওয়া কথা বা সামাজিক এটাকে যোগাযোগ হাওয়া মাধ্যমে বললে হবে না, সেগুলোকে নিয়ে কি আসলে যেখানে আপনার মিডিয়াতে আসতেছে, ধরেন যে অধিকাংশ নির্বাচনের সিটের মধ্যে কাটা, এবং দুই জায়গায় কাটা। একটা হচ্ছে যারা এখন সরকারি দল আছেন তার ওখানে, মিডিয়াকে বিশ্বাস করবেন নাকি টিআইবি কে বিশ্বাস করবেন? টিআইবি বলছে যে একটা বা দুইটা কোনো জায়গায় হয়তো জাল ভোট পড়তে পারে, সেই সংখ্যাটা 21.4, তার মানে প্রায় 80% ভোট কেন্দ্রে কোনো জাল ভোটই পড়েনি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি নিজে একজন পর্যবেক্ষক ছিলাম ঢাকাতে, আমারও তো দেখা আছে, আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র এবং শিক্ষক, আমিও তো বুঝি কাদের অবস্থা কি, এবং আমাদের রাজনীতির কালচার, আমাদের রাজনীতির বৈশিষ্ট্য দেখলেও তো অনুমান করা যায় কিছু জিনিস। আমি যদি এরকম ধরি যে সোশ্যাল মিডিয়াতে যা আসছে তার সব ঠিক না, আবার এটাও তো বলতে হবে যা আসছে সবই অমূলক নয়, এটা তো বলা যাবে। এই ছাড়া রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার ভিতরে সেন্স অফ পারসেপশন অবশ্যই আছে, যে আমি বুঝতে পারি কি কারা কি করতে পারেন। কিছু রাজনীতি আছে তারা যা বলবেন তার উল্টাটা করেন, অথবা যেটা বলেন তার উল্টাটা করেন। আবার কেউ আছে যে না, নীতি নৈতিকতার উপর নির্ভরশীল, এটা এবং ইসলামী আদর্শের অনুসারীও হইতে পারে, একজন সেকুলারও কিন্তু নীতি নৈতিকতার অনুসারী হইতে পারেন। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, আমাদের একজন প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন শাহাবুদ্দিন, তিনি একজন সেকুলার ছিলেন, অনেকে বলতেন তিনি অ্যাথিস্ট, আমি জানি না আসলে উনি অ্যাথিস্ট কিনা, কিন্তু তার জীবনের যত ঘটনা আমি জানি উনি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিলেন। একজন ধার্মিকও যেমন নীতি নৈতিকতা সম্পন্ন হতে পারে, একজন অধার্মিকও হতে পারে। আমাদের দরকার হচ্ছে এই রাজনীতিতে একজন নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ, যিনি জনকল্যাণের জন্য চিন্তা করবেন এবং কাজ করবেন। ধন্যবাদ আপনাকে স্যার। আমরা একজন জনপ্রতিনিধির কে পেয়েছি আজকে আলোচনায়, তার কাছেই আমরা মূলত এগুলো জানতে চাইবো। বাবুল ভাই, আপনাকে স্বাগত। আমরা সবশেষ দেখেছি যে বিএনপির একাধিক প্রতিনিধি যারা এর মধ্যে বিজয়ী হয়েছেন এবং এলাকায় যারা এর আগে সহিংসতা জড়িয়েছে তাদেরকে তারা মামলা দিয়ে জেলে পর্যন্ত ঢুকিয়েছেন। আপনার এলাকার আপনার আসনে আমরা দেখেছি যে বিপুল ভোটের ব্যবধানে আপনি জিতেছেন নওগাঁ 3-এ। সেখানে আপনি কি কি কার্যক্রম এর মধ্যে নিয়েছেন আমরা একটু জানতে চাই। ধন্যবাদ এশিয়ান টিভিকে। এশিয়ান টিভি সবসময় আমার প্রিয় টেলিভিশন, নিজের বাড়ির মতো এই জায়গা আমার, এবং এখানে আসতে পেরে সত্যি ভালো লাগছে। এশিয়ান টিভির মাধ্যমে আমি আমার মহাদেবপুর বদলগাছির যাদের আমানত আমার কাছে যারা রেখেছে ভোটের মাধ্যমে, যেটা আমার শ্রদ্ধা শিক্ষক, আমার বিশ্ববিদ্যালয়েরই বড় ভাই ডক্টর আবু ইউসুফ ভাই যেটি বললেন যে আমরা যেগুলা প্রতিশ্রুতি দিয়েছি মানুষের জন্য কাজ করার জন্য, সেটা যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেয়, এবং অন্তত চেষ্টা যেন করি এর মাধ্যমে যেন কোনো আমানতের কোনো খেয়ানত না করি আমরা। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে প্রশ্ন আপনি করেছেন সেই প্রশ্নে যদি আসি, প্রশ্নটা হচ্ছে ইতিমধ্যে আমি কি কি করেছি। মাত্র গতকাল শপথ নিলাম, এশিয়ান টিভিতে কাল আসতে পারিনি, সেই দায়বদ্ধতা থেকে আসা। তবে এরই মাঝে আমার একটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একটা অনৈতিক কাজ করেছে, চুরি না, চাঁদা না, দ্যাটস ফর শিওর। এর আগেও আমি এরকম অনেক ব্যবস্থা নিয়েছি। তবে আমাদের দলের মতের সাথে মিলে না, যেটা সমাজে সাধারণভাবে গ্রহণযোগ্য নয়, এরকম কাজ করার কারণে তাকে আমরা পদ থেকে অব্যাহতি দিয়েছি গতকালকে। মানে ছোট্ট স্খলন ঘটলেও আপনারা মাফ করছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, এখানে আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে আসবার আমার দুটো কারণ ছিল। একটা কারণ ছিল হচ্ছে আমার মহাদেবপুর বদলগাছি খুবই উর্বর এলাকা, কিন্তু মানুষ খুবই অসহায়। রাজনীতিবিদরা সবসময় এসে তারা রাজনীতি করেছে, পয়সা ইনকাম করেছে, আমি সকল দলের কথাই বলছি, কম আর বেশি, তারা চলে গেছে। তো আমি সেই পরিবর্তনটা আনতে চাই, যে এখানে যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে এসে প্রথম জনসভায় উনি যেটি বলেছেন যে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে আমরা রাষ্ট্র পরিচালনা করব,
এখন উনি বলছেন যে আমরা নিরাপদ বাংলাদেশ করব, সবার উপরে বাংলাদেশকে রাখব। তার মানে বাংলাদেশের রাজনীতিটা আমরা এমনভাবে করতে চাই যেটা বাংলাদেশের স্বার্থের জন্য যেটা ভালো সেই সিদ্ধান্তই নিব আমরা। এটার জন্য যদি আমেরিকার সাথে এগ্রিমেন্ট করতে হয় আমরা করব, এটার জন্য যদি রাশিয়ার সাথে আমাদের কোনো এগ্রিমেন্ট বন্ধ করতে হয় আমরা করব। আমাদের পররাষ্ট্র নীতিটা আগামীতে হবে হচ্ছে ইস্যু ভিত্তিক। এখন একটা ইস্যু যখন আমার ফেভারে থাকবে তখন আমি ওই ফারাক্কা বাঁধের কথা চিন্তা করব না, প্রয়োজনে আমি ইন্ডিয়ার সাথে বসবো, আলোচনা করব বাংলাদেশের স্বার্থের জন্য। আমি 25শে রাতে, মার্চের কালো রাতের কথা চিন্তা করে পাকিস্তানের সাথে বসবো না এমন নয়। আবার আমার কাছে এমনও না যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। যিনি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, যিনি আধিপত্যবাদ নিয়ে বাংলাদেশে ঢুকতে চাইবে, যিনি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে, তার বিরুদ্ধেই থাকবে বিএনপি। আর লোকাল লোকজনের কথা বলি, যেটা ভাই বলেছেন ভোট নিয়ে, জাল ভোট নিয়ে, ইঞ্জিনিয়ারিং নিয়ে, এগুলো সূক্ষ্ম কারচুপি কথা আমরা জানি। এগুলা মানে আমরা 18 মাস পরে, 20 মাস পরে, 18 মাস ডিক্লেয়ার হলো 18 মাসেই পরে আমরা করলাম। আমি সারা বাংলাদেশের নিউজ দেখিনি। আমার এখানে প্রশাসন প্রচারণার সময় ব্যাপকভাবে অন্য একটা রাজনৈতিক দলকে সহায়তা করেছে, দেখেও না দেখার ভান করেছে। নাগের ডোকায় থাকলেও আমার কর্মীরা যখন ফোন দিত তখন বলতো যে আপনারা অভিযোগ দেন। আর অন্য জায়গায় আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি কেন থুতোটা বাঁকা ভাবে ফেললাম, সেটিও ধরে, শুধু ধরা না, ধরে সেটাকে শোকজ দিয়ে এবং ডিসি অফিসে যে কাচুমাচু হয়ে একটা বিজ্ঞ সহকারী জজ বা যারা ম্যাজিস্ট্রেট থাকে তাদের সামনে বসে মুচলেখা দিয়ে আসতে হয়েছে। আমাদের কোনো আসনে 5 বার 6 বার 7 বারও নোটিশ হয়েছে। তো এখন কথা দুই দিকেই থাকবে। রাজনীতিবিদরা রাজনীতির মাঠে একটা কথা বলবে, রাজনীতির বাইরে তার আরেকটা কথা বলেন। তো জাল ভোট, ইঞ্জিনিয়ারিং এর যে বিষয় উনি পর্যবেক্ষণে কোনো প্রমাণ থাকলে বোধহয় ওনার দেখানো উচিত এবং লেখা উচিত। আপনি তো একজন শিক্ষাবিদ মানুষ, সো দ্যাট উই ক্যান সি দ্যাট ইন ভিজিবলি। এখন ভিজিবল যে জিনিসগুলো আমরা দেখেছি যে জামাতের মানুষেরা কিন্তু সিল বানিয়েছে, সেটা পুলিশ ধরেছে। আমরা ভিজিবল যেটা দেখেছি, যেটা প্রমাণিত মেইনস্ট্রিম মিডিয়ায় এসেছে, জামাতের লোকেরা টাকা নিয়ে ধরা পড়েছে। ফিজিক্যালি আমরা যেটা দেখেছি, জামাতের লোকেরা কিন্তু সিল মেরেছে, ভিডিওতে আমরা দেখেছি। কাজেই কোনটা আপনি সত্য মিথ্যা এটা আমি বলবো না, কিন্তু নির্বাচনটা আমার এলাকায়, আমি অন্তত ওই দিন প্রায় 25 থেকে 30টা সেন্টারে, 161 সেন্টারের মধ্যে প্রায় 25-30টা সেন্টারে আমি গিয়েছি। নিরপেক্ষ হয়েছে এবং আমার যে মেইন প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতে ইসলামের মাহফুজ ভাই, আমি নির্বাচনের ফল প্রকাশের পর তার বাড়িতে গিয়েছি। আমাদের মধ্যে সৌহার্দ্য আগে থেকেই, আমরা বলি উই আর ব্রাদার ফ্রম টু মাদার। সো আমার এখানে ওই রকমটা কোনো কিছু হয়নি। এবং হ্যাঁ, যেটা হয় এগুলো পলিটিক্যাল রেটোরিক তৈরি হয় অনেকভাবে, অনেক কিছু হয়। কিন্তু কথা হচ্ছে আমি যখন একজন রেফারিকে মেনে নিয়ে খেলতে নেমেছি, তো রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আম্পায়ার হাত তোলার পরে তো আমি এটা রিভিউ নিতে পারি, রিভিউর অপশন আছে, কিন্তু আমি মেনে নিব না এরকমটা নেই। একটু মনে করে দিতে চাই, আপনি যদি কৃষকদের নিয়ে দীর্ঘদিন কাজ করেন, এলাকায় নির্বাচনের প্রতিশ্রুতির মধ্যে আপনি বলেছিলেন যে একটা এক্সপোর্ট প্রসেসিং জোন করার আপনার প্ল্যান রয়েছে, এবং মহাদেবপুর বদলগাছির জন্য আপনি একটা মানুষের সুবিধার জন্য একটা রেল লাইনের জন্য আবেদন করেছিলেন জনাব তারেক রহমানের কাছে, আমি জানি, ওই বক্তৃতা শুনেছিলাম আমরা। এবং সেইগুলোর পাশাপাশি আমরা দেখেছি কৃষকদের ভাগ্য বদলের জন্য এই মহাদেবপুর বদলগাছিকে আপনি আইকনিক সিটি হিসেবে সারা বাংলাদেশে করতে চেয়েছেন। সেগুলো আসলে আপনি কিভাবে প্ল্যান করবেন, ছোট্ট করে যদি আমি জানতে চাই। দেখুন, এগুলা রাতারাতি করা সম্ভব নয়, কিন্তু কৃষকের যে সরকারি বরাদ্দগুলো, যেমন সরকার আপাতত কৃষক যে একটা সিরিয়াস সমস্যায় আছে, যে তারা এনজিওর লোন নিয়ে তাদের অনেক সময় বীজ সার কিনতে হয়, তো ইমিডিয়েট ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য
কৃষকদের যেটা আমি বলি এটা যে একটা রোগী আইসিইউতে ভর্তি হয়েছে, তাকে স্যালাইন দিতে হবে, তো তাকে যে আমরা কৃষক কার্ডের মাধ্যমে যে নিম্ন মানে প্রান্তিক কৃষক যাদের জমি 1 বিঘা 2 বিঘা 3 বিঘা জমি আছে, তাদেরকে আমরা যদি কৃষক কার্ডের টাকাটা যেটা আমরা প্রমিস করেছি এটা যদি দুর্নীতিমুক্তভাবে পৌঁছে দিতে পারি, ঘরে ঘরে হাতে হাতে, এটা ফার্স্ট ইনিশিয়েটিভ, যে এখানে তার টাকাটা তার কাছে যাবে, কোনো দলীয় প্রভাব মুক্ত থাকবে বিষয়টা। দ্বিতীয় হচ্ছে কৃষকের আমরা বলেছি 3টা ফসলের যে কোনো একটার বীজ, সার, কীটনাশক, সেচ বিনা পয়সায় দিব, এগুলো আপৎকালীন সমস্যা, তো সেটা যদি করতে পারি। আর আমার নিজের একটা প্রজেক্ট আমি তৈরি করেছি যে কৃষকের বাড়ির যে লাইট আছে, ফ্যান আছে, তো 2টা লাইট একটা ফ্যানের বিল যে সব বাড়িতে আছে, তাদের বিদ্যুৎ বিলটা আমরা যদি মকুব করতে পারি। আরেকটা হচ্ছে যে হাটের যে খাজনার যে সমস্যা, হাটগুলো 5 বছর আগেও 20 লাখ টাকা হাটের ডাক ছিল, টেন্ডার হইতো, ওই হাটগুলো এখন 7 কোটি 8 কোটি টাকা ইজারা, অসম্ভব বেড়ে গেছে। তার মানে আমার গ্রামে শামটা বলে, মানে ঘরের মাটির ঘরের মেঝে ঝাড়ু দেওয়ার যে জিনিস, একটা শামটা কিন্তু 5 টাকা কর দিতে হয় একটা সাধারণ মানুষকে। তো হাটের খাজনার বাজার ব্যবস্থাপনাটা ঠিক করা খুব জরুরি কৃষকদের বাঁচাতে গেলে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের অনেক খাল আছে, বিল আছে, নালা আছে, ডোবা আছে, খাড়ি আছে, যেগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ছিল এবং ম্যাডাম খালেদা জিয়ার সময় কিছুটা সংস্কার করা হয়েছে, কিন্তু ওগুলো আমরা যদি সংস্কার, খনন এবং যেগুলা দখল হয়েছে সেগুলো দখলমুক্ত করে ছোট নদীগুলো সেগুলোতে যদি পানি ধরে রাখতে পারি বর্ষা মৌসুমে, তাহলে আমরা রবি মৌসুমে এই পানিগুলো কৃষকেরা ব্যবহার করতে পারবে। এটা আরেকটা আপৎকালীন আমার ব্যক্তিগত অনেক সুন্দর পরিকল্পনার কথা। আমরা একটু শাহিন ভাইয়ের কাছে যেতে চাই। শাহিন ভাই, আমি যদি একেবারে আজকের কথা বলি, জনাব তারেক রহমান তিনি আইজিপিকে বলেছেন যে আমার চলাচলের সময় নগরবাসী যাতে কোনো দুর্ভোগ না হয়। আমরা যেটা দেখেছি অতীতে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো যখন ভিআইপি প্রোটোকলের কেউ রাস্তায় চলাচল করতেন। ঠিক এই যে একটা পরিবর্তন, আপনি যদি একটু বিশ্লেষণ করেন, যেহেতু রাজনীতিতে নিয়ে আপনার পর্যাপ্ত বিশ্লেষণ করেন, আপনি এটি আসলে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে এশিয়ান টিভির দর্শকদের ধন্যবাদ, আমার 2 সহ আলোচকদের ধন্যবাদ। আপনার এই প্রশ্নটার জবাব দেওয়ার আগে ওনারা অনেক কথা বলেছেন, আমি ডক্টর ইউসুফ সাহেবের একটু আলোচনার সূত্র ধরে 2-একটা কথা বলে আপনার মূল প্রশ্নে আসছি। ওই যে জামাত প্রথমে বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, পরে বলছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা ওই বিষয়ে বলতে চাই। জামাত ইসলামের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু মাঠে অবস্থা তা ছিল না। আমরা তো মিডিয়ার লোক, আমরা জানি জামাত একটা ক্যামোফ্লেক্স তৈরি করেছিল সারা দেশে, তারাই ক্ষমতায় আসছে, কিন্তু আমাদের সারা দেশে জরিপ আছে, আমরা এরকম কোনো লক্ষণ দেখিনি। এখন যদি আমরা বলতেছি বিএনপির ভূমিধস বিজয় হয়েছে, আসলে ভূমিধস বিজয় হয়েছে জামাতের। আমরা যদি 2001 সালের নির্বাচনকে স্ট্যান্ডার্ড ধরি সর্বশেষ, কারণ আমি 1/11-এর পরে কোনো নির্বাচন, আমি 1/11-এর পরে কোনো নির্বাচনকে আমি স্ট্যান্ডার্ড ধরবো না। 2008-এর নির্বাচনও ম্যানিপুলেটেড নির্বাচন ছিল, আর পরের 3টে তো কোনো নির্বাচনই না। যদিও বাবুল ভাই এগুলো বলেন নাই, বাবুল ভাই একটু সরল মানুষ, তো আমি ধরবো 2001-এর নির্বাচনে স্ট্যান্ডার্ড, লাস্ট স্ট্যান্ডার্ড ইলেকশন, যে ইলেকশনে বিএনপি 211টা সিট পেয়েছিল, কিন্তু বিএনপির তো সিট কমছে, এখন 209টা, তো কোথায় ভূমিধস বিজয় হলো? আমি যদি ওইটা ধরি, আর জামাতে ছিল 3টা, তার অলরেডি 68 পেরিয়ে গেছে জোট সহ। সুতরাং জামাত এই ইলেকশনটা, আমি ভেবেছিলাম যে ইলেকশনের রেজাল্টের পরে জামাত একটু শুকরিয়া আদায় করে নামাজ পড়বে, তা না করে তারা বললো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে ইত্যাদি ইত্যাদি। এগুলো মানে খুব বালখিল্যপনা। 54 বছরের ইতিহাসে বাংলাদেশে এর চেয়ে ফেয়ার ইলেকশন আর হয়নি। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের যে নির্ধারিত 3টি 91, 96, 2001, সেগুলো ব্লাডশেড হয়েছে, মারা গেছে 10 জন, 20 জন, 25 জন, অনেক বুথ দখল হয়েছে। তারপরে ওগুলোকে আমরা স্ট্যান্ডার্ড নির্বাচন করি, তো সেই তুলনায় এটা হলো সুপার স্ট্যান্ডার্ড নির্বাচন। এর চেয়ে ফেয়ার ইলেকশন যদি করতে হয় তাহলে ফেরেশতা এনে করতে হবে, এছাড়া কোনো মানুষ দিয়ে করা সম্ভব না। এখন আসেন আপনার মূল প্রশ্ন, গাড়ি দুর্ভোগ, এই প্রসঙ্গে আপনার ওই সাবজেক্টের সঙ্গে মিল রেখে আরও 2-4টে কথা বলি। আপনি বলেছেন হোসটের পরে নতুন বাংলাদেশ, কি পরিবর্তন দেখছেন? পরিবর্তন তো আমি দেখছি, কালকে যখন সংসদ সদস্য হিসেবে বিএনপি শপথ নিলেন, নেওয়ার পরে সংসদীয় দলের একটা মিটিং হয়েছে, বলবো এটা বলেন নাই, এই মিটিংয়ে প্রথম যে ডিসিশন হয়েছে আপনি জানেন বোধহয়, সেটা হলো যে
Tax বিএনপি free সংসদ গাড়ি এবং- সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, কোনো প্লট অবশ্যই এটা জামাতও কিন্তু আগে ঘোষণা দিয়েছে যে তারাও জামাতে নেবেন। আগে দিয়েছে, কিন্তু এটা প্রথম ওখানে ঘোষণা প্রথম। এবং এতে হয়েছে কি, আমরা অতীতে দেখেছি বিএনপি পার্লামেন্ট মেম্বারদের মেইন টার্গেট থাকে ট্যাক্স ফ্রি গাড়ি আনা। Right. ওই 4 কোটি টাকার একটা গাড়ি 50 লাখ টাকা দিয়ে আনে আর ওটা বিক্রি করে দেয়, এটা কিন্তু এই হ্যাঁ, গাড়িটা হ্যাঁ, চালায় না। right, এটা এবং অনেক প্লট expensive। বাণিজ্য এক্স সাবেক যত এমপিদের আমরা দেখেছি 10 কাঠার একটা প্লট নিয়ে সেটা বিক্রি করে দিয়ে ফ্ল্যাট কিনে বসে থাকেন। তো সুতরাং এটা একটা পজিটিভ ডিসিশন। পরিবর্তন আজকে আপনি দেখেন যে মন্ত্রিপরিষদের আজকে প্রথম বৈঠক হয়েছে, এই বৈঠকে দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে জিরো টলারেন্স, তারপর ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং ইমাম এবং মুয়াজ্জিনদের যে ব্যাপার ইস্যুটা উনি নিয়ে আসছেন। এবং সর্বশেষ আপনি যেটা বললেন যে এই দুর্ভোগ, এটা আমি মনে করি শুধু তাই না, আরেকটা উনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে উনি কোনো সরকারি গাড়িও নেবেন না, উনি ব্যক্তিগত গাড়ি উনি ব্যবহার করবেন। এগুলো আমি মনে করি যে অনেক উদারতার পরিচয়। এবং তারেক রহমান গত 17 বছরে তার যে রাজনীতিতে যে ম্যাচুরিটি এসছে, এগুলো দৃশ্যমান জাতির কাছে। এবং মনে হয় মন্ত্রীরা যেসব গাড়ি নিয়েছে সব পুরাতন গাড়ি। আমার কাছে মনে হয় যে এটা জাতির কাছে দিনে দিন আরও দৃশ্যমান হবে। এখন আপনি যে দুর্ভোগের কথাটা বলছেন, এটা একটা খুবই পজিটিভ দিশে না। এই ঢাকা শহরে 350 স্কোয়ার কিলোমিটারের একটি শহর, 3 কোটির উপরে লোক বাস করে। সেখানে আমরা অতীতে দেখেছি এই আমিডামিন নির্বাচনের প্রধানমন্ত্রীর চলাচলের সময় 1 ঘন্টা আগে রাস্তা বন্ধ করেছে। এবং এই যে একবার তিনি মুভ করলেন, সেই মুভের কারণে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন রাস্তায় যানজট লেগে আসছে। সেই খবর কেউ রাখে না। পৃথিবীর ইতিহাসে এই নজির নাই। আমরা ইউরোপ আমেরিকা তো দেখি কোথাও প্রধানমন্ত্রী গেলে হ্যাঁ গাড়ি থাকে, প্রোটোকল গাড়ি থাকে, প্রোটেকশন গাড়ি থাকে, কিন্তু আটকে রেখে, এবং তিনি কখন আসবেন জানেন না, তার 2 ঘন্টা আগেই রাস্তা আটকে রাখছে। Right. মানে অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা। সুতরাং তারেক রহমান সাহেব যে এই ঘোষণাটা দিয়েছেন, আমি বলি খুবই পজিটিভ ঘোষণা। এবং আমরা আশা করছি ওনার কাছ থেকে দিনের পর দিন আরও ভালো আরও কিছু আমরা লক্ষ্য করব। এবং আপনি যেটা বলেছেন যে হুসুটের পরে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের দিকে আমরা অগ্রসর হব। এখন ওনার সামনে অনেকগুলো বড় চ্যালেঞ্জ আছে, সেটা আপনি নিজেও জানেন যে গত 17 বছরে যে একেবারে পরিমাণ লুটপাট হয়েছে, শূন্য একটি জায়গা এই থেকে দেশ শুরু থেকে করতে হবে। 28 শূন্য লক্ষ, না, আমরা বলতে পারি মাইনাস, একেবারে 28 লক্ষ minus কোটি থেকে টাকা শুরু করতে পাচার হয়ে গেছে 200 এবং বিলিয়ন এবং পাচার হয়ে গেছে। শুধুমাত্র শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য এই 5 থেকে 7 লাখ কোটি টাকা লুট করেছে। তো সুতরাং এই ইকোনমিকে দাঁড় করানো এটি বিগ চ্যালেঞ্জ। এবং আমি আপনাদের আরও একটা যে সামনে সামার আসতেছে, এখন কিন্তু লোডশেডিংয়ের একটা সময়। আজকে যদি উনি বলেছেন যে তার সেহরির সময় বিদ্যুৎ থাকতে হবে, আমি মনে করি এখনও পর্যন্ত সম্ভব। কারণ হলো যে এখনও শীত আছে, কিছুটা সহনীয় পর্যায়ে আছে। কিন্তু একটা ব্যাড সিগন্যাল আছে, সেটা হলো আমি যেহেতু এনার্জি পাওয়ার সেক্টরে কাজ করি, এই সেক্টরে সাংবাদিকতা করি, আগামীকালকে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন বিপার একটা প্রেস কনফারেন্স আছে সেরিনা হোটেলে। এই জন্যে তাদেরকে 14,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে ইন্টারিম গভর্নমেন্ট। এবং তারা কয়েকদিন আগেও এই সোনারগাঁতে একটা প্রেস কনফারেন্সকে আমাদেরকে বলেছেন যে ভাই আমাদের 60% টাকা যদি না দেন, এবং এটা কিন্তু তেল ভিত্তিক জ্বালা বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ ফার্নেস ওয়েল ভিত্তিক, 60% টাকা যদি আমরা না দেন, তো 14,000 কোটি টাকার 60% 8,000 কোটি টাকা হয়ে যাবে। এখন সেইটা না দিলে তারা আর জেনারেশন উৎপাদন করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু সামনের সামার লোডশেডিং, এবং এই লোডশেডিংটা যদি শুরু হয়, মানুষ বলে আহারে তাই যখন ক্ষমতা আসলো আর কি হলো, দেশের লোডশেডিং শুরু হলো, আর বিএনপি তো একেবারে সর্বনাশ করে আছে। এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করে আমরা দেখতে চাই। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই শাহিন ভাই। আমরা প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন সঙ্গেই থাকুন, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, বিরতির পর টেবিল টকে আবারও স্বাগত। সঙ্গে আছে বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় হোঁচটের পর নতুন বাংলাদেশ। আমরা আলোচনায় ছিলাম শাহিন চৌধুরী আপনার কাছে, আপনি আপনারটা শেষ করে তারপর আমরা ইউসুফ স্যারের কাছে যাব। বাংলাদেশের ঠিক এই পর্যায়ে আমরা যেটি দেখছি যে আসলে অনেকগুলো আলোচনার মধ্যে আমরা দেখছি যে জুলাই সনদ দিয়েও একটা আলোচনা রয়েছে, এবং যেটিতে বলা হচ্ছে যে বিএনপি কেন শপথ নেননি সংস্কার পরিষদে, সেটি যেমন একটি বিষয়। পাশাপাশি একজন রিট করেছেন যে হা ভোটের যে বিষয়টি ছিল সেটি আসলে বাতিল করার জন্য। এগুলো আসলে কোনো ব্যত্যয় ঘটবে কিনা আগামীতে পথ চলতে গিয়ে? না, ধন্যবাদ। আসলে ওই যে রিট করার যে কথাটা বললেন, এটা হলো আমাদের আইনজীবীদের মধ্যে ভেতরে কিন্তু অতি উৎসাহী লোক আছে। আচ্ছা আচ্ছা। এই রিট করার অর্থ হলো যে সে অতি বিএনপি, অতি জাতীয়তাবাদী, এটা দেখানোর জন্যে।
কারণ একটা গণভোট হয়ে গেছে, আপনি গণভোট বাতিল করতে পারেন। আপনি ব্যক্তি বড় নাকি পাবলিক বড় এটা বললে হবে? এখানে 66% লোক আপনার হার পক্ষে ভোট দিচ্ছে, এটা বাতিল করার তো প্রশ্নই ওঠে না। সুতরাং এই ধরনের রিট করা, এগুলো কোন বেঞ্চে এটা গ্রহণ করে সেটাও আসলে তদন্তের দাবি রাখে। এই বেঞ্চ এই রিট গ্রহণযোগ্য আমি জানি না ওনারা কী বলবেন। এগুলো এক। দুই হলো যে আপনার জটিলতা, হ্যাঁ জটিলতা একটা দেখা দিয়েছে, সেটা হলো যেটা আপনি দেখেছেন বোধহয় কালকে ওতের আগে সালাউদ্দিন আহমেদ এটা ব্যাখ্যা করেছেন। তার বক্তব্য হলো যে আমরা যে ভোট নির্বাচিত হয়েছি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি, আমি জাতীয় পরিষদের সদস্য বা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। অতএব আমি এই ওতটা কিভাবে নেব, কার কাছে নেব? আমাদের সংবিধানের 3য় তফসিলে যেটা আছে সেখানে পার্লামেন্ট মেম্বারদের ওত কেমন হবে, ওতের ভাষা কি হবে, ওতের কাগজটা কোন কালারে হবে, এটা পর্যন্ত কিন্তু উল্লেখ আছে, আপনি জানেন কিনা। কিন্তু এটা কিন্তু একই শিট হবে না, ওটার ভাষা আলাদা হবে। সালাউদ্দিন ভাই সাহেব যেটা বলেছেন যে এটা কিন্তু উল্লেখ নাই, এইটা ভাষাটা কি হবে, এই ওতটা কে পড়াবেন। এমনিতেই তো ওত পড়ান নিয়েও তো একটা ঝামেলা আছে, আপনি নিজেই জানেন যে এই ওত পড়ানোর কথা কার, সাবেক স্পিকার, সাবেক স্পিকার অর সাবেক ডেপুটি স্পিকার। তো সাবেক স্পিকার পলাতক, সাবেক ডেপুটি স্পিকার জেলখানায়। এখন যেটা করা হয়েছে ওটা থার্ড অপশন যেটা আছে, রাষ্ট্রপতির ক্রমে অনুমোদন ক্রমে চিফ করেছেন, চিফ ইলেকশন কমিশনার সেটা করেছেন। কিন্তু এখানে তো বলা নাই যে সংবিধান সংস্কার কমিশনের সদস্যকে কে ওত পড়াবেন। এখানে যারা নিয়েছে তারা কি ভুল করেছে? না, তারা ভুল করে নাই। মানে বিএনপি নিলে কোনো সমস্যা হতো কিনা? যদি বিএনপি নিলে আমি মনে করি যে বিএনপি নিলে কোনো সমস্যা হতো না, এবং যারা নিয়েছে, জামাত নিয়েছে বা এনসিপি নিয়েছে, সেটাও ভুল করে নাই। বিএনপি সময় তো রয়েছে এখনো, হ্যাঁ বিএনপি একটা উদারতা দেখাতে পারতো। তার মানে এই নয় যে সে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে ওত নিলেন আর এখনই এটা লাঠিপেটা করে বাস্তবায়ন করতে হবে, তা তো না। সময় আছে। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব যেটা বলেছে, মূল বিষয়টা হলো অন্য, কিন্তু কেন নেয় নাই মূল বিষয়টা না, এটা হলো কনস্টিটিউশনাল আর্গুমেন্ট, কিন্তু বিহাইন্ড দ্য সিন পলিটিক্যাল একটা আর্গুমেন্ট আছে, সেটা আপনাকে আমি বলি। কেন উনি নেন নাই হলো ওই যে 84টা যে ধারা যেটা সংস্কার প্রস্তাবের মধ্যে অ্যাডাপ্টেড হয়েছে, তার ভিতর 4টে জায়গায় বিএনপি 8টা জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। যখন পাস হয়েছে কিন্তু ফ্ল্যাট পুরোটা পাস হয়ে গেছে, কিন্তু ওখানে নোট অফ ডিসেন্ট আর এখানে ইনভ্যালিড। এখন বিএনপি ওইটা, যেহেতু বিএনপির 2/3 মেজরিটি আছে, তারা এই সুযোগটা নিচ্ছে। এইটা যদি 2/3 মেজরিটি বিএনপির না থাকতো তাহলে তারা এই মেজরিটি নিতে পারতো না। 200 নিচে থাকলেই আর নিতে পারতো না, এখন নিতে পারছে কারণ শক্তি বেশি। কারণ 2/3 মেজরিটি এমন একটা জিনিস, কনস্টিটিউশন পুরো ফেলে দেওয়া যায়, এতে করে সাধারণ মানুষ কোনো বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই না। কিন্তু বিএনপি, কারণ আমি মনে করি সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব যেহেতু সেই সিদ্ধান্ত নেবে, হ্যাঁ না, যেহেতু বিএনপি আপনি মেজরিটি ম্যান্ডেট আছে এবং তারা জুলাই সনদে সাইন করেছে, এটা তাদের জন্যও এটা এবং এই সনদের বাইরে বিএনপিরও যাওয়ার সুযোগ নেই। তারা, আমার মনে হয় যে আমরা যেটা সালাউদ্দিন সাহেব বলেছে, আমরা পার্লামেন্টে আলোচনা করে আমরা ঠিক করবো এবং তারপরে আমরা ওত নেব। পার্লামেন্ট উইল ডিসাইড কে এই ওতটা পড়াবেন এবং কিভাবে পড়াবেন, এইটা উনি বলছেন। এবং এখানে একটু যোগ করে সংসদ সদস্য আমাদের কাছে আছেন, আমরা এখানে উনি যেটা করতে চাচ্ছেন আলোচনা মানেই হলো ওই যে 8টা নোট অফ ডিসেন্ট, ওইটা উনি সম্ভবত মেজরিটি বলে ওইটা বাতিল করে দিয়ে বাকিগুলো ঠিকই পাশের পড়ার প্রস্তাব। তাতেও কোনো সমস্যা থাকার কথা না। না, এটা খুব বেশি সমস্যা না। বাউল ভাই আছেন, আপনি সদ্য সম্মানিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আমরা এই যে সাধারণ মানুষের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে যে আসলে এই জুলাই সনদের কোনো ঝামেলা হবে কিনা, যেহেতু সংস্কার পরিষদে শপথ নেননি আপনারা, সেই জায়গাটা একটু যদি পরিষ্কার করুন। বাবুল ভাই বলুন। দেখুন, আবারও এই ডায়লগ, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল কাদম্বিনী মরে নাই। ম্যাডাম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন দিলেন, রাইট। জুলাইকে আপহোল্ড করার জন্য বিএনপি 8 মাস, বিএনপি যার সাথে ডেকেছে সেখানে ইন্টেরিয়ম সরকার কখনো কোনো প্রকার উদারতার এতটুকু কমতি দেখায়নি। বরঞ্চ অনেক সুশীল সমাজের অনেকেই বলেছে বিএনপি কি পাগল নাকি এদের সাথে যে এটা নিয়ে আলোচনা করছে। কারেক্ট? বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামাত কি নোট অফ ডিসেন্ট দেয়নি?
শাহিন ভাই, তাদেরও আছে। জামাতের নোট অফ ডিসেন্ট নিয়ে কিন্তু টক শো হয় না। আলোচনা নেই, রাইট। জামাতের কিন্তু যেগুলা প্রবলেম সেগুলা নিয়ে আলোচনা হয় না, ঠিক আছে, কিন্তু বিএনপির হালকা কিছু হলেই মিডিয়াতে আলোচনা হয়, আপনিও নিয়ে এসেছেন। দেখুন, এবং এর জন্য বিএনপি নিজেদেরকে মনেই করে যে না, আমরা বড় দল, আমাদের আচরণ লাগবে, আমাদের এটা সহ্য করতে হবে, প্রত্যাশাও বেশি মানুষের, সে কারণে প্রত্যাশা বেশি। হ্যাঁ, অফকোর্স, ঠিক আছে। দেখুন, আমরা 8 মাস আলোচনার পর যাহা সাইন করেছি তাহা আমরা অক্ষরে অক্ষরে পালন করিব, এটা বিএনপির কমিটমেন্ট, নাম্বার 1। নাম্বার 2, যারা বলছেন যে বিএনপি কি সংস্কার নিয়ে, আচ্ছা ভাই, 22 সালে মানুষ যখন ঘরের থেকে বের হয় না, বিএনপি তখন রাজপথে, বিএনপি তখন 31 দফা সংস্কারের দিয়েছে, রাইট। রাইট। আর কিভাবে আপনি প্রমাণ করতে চান ভাই? ম্যাডাম খালেদা জিয়া তার সন্তানকে হারাইছে, উনি নিজে মারা গেলেন এই গণতন্ত্র করে। তো আমরা সংস্কার করব না, কে করবো? আমি লাস্ট মিনিট বলে শেষ করছি, সেটা হচ্ছে যে আমাদের নেতা পর্যন্ত বললেন আমরা হায়ের পক্ষে। আচ্ছা, বিএনপি যে ভোট পেয়েছে, বিএনপি যদি হায়ের পক্ষে না থাকতো এই ভোটটা কি পড়তো? এটা কি পাস হতো? তাহলে এরপরও কেন বিএনপি কে কথাগুলো শুনতে হয়? এবং ভালো, এটা শোনার জন্য আমরা এই আলোচনাগুলো করছি, ভালোই লাগে, মজা লাগে, খারাপ না। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য নওগাতী। আপনাকে আমি একটু আপনার মধ্য দিয়ে দর্শকদের জানাতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দেওয়ার কথা ছিল 6:30, সেটি 9:45, অর্থাৎ 9:45 তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাবুল ভাইয়ের কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই। জাতির উদ্দেশ্যে ভাষণের আগে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে বিএনপির কাছে, যে আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যখন ছিলেন, নির্বাসিত ছিলেন, তখন ওনার যে প্র্যাকটিস, মানে ডেইলি যে রুটিন ছিল, ঠিক সেটি কিন্তু আস্তে আস্তে মানুষ দেখতে পাচ্ছে যে তার কথায়, কাজে এবং তার যে চলাফেরা সব কিছুতে একটা মানে প্রভাব পড়ছে। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা আকাশচুম্বী, সেটি আসলে সফল হবে কিনা, আপনি একজন সংসদ সদস্য হিসেবে সেটি কি মনে করেন আসলে? আচ্ছা, এইখানে আমি একটু আপনাকে অ্যাড করতে চাই। আমার রাজনীতিতে আসার একটাই কারণ ছিল, মানে আমি তো রাজনীতি করতাম, ছাত্র রাজনীতি করতাম, কিন্তু আই ওয়াজ সো ফ্রন্ট লাইন। যখন 1/11 হলো, মানুষ রাজনীতি করতে চায় না, তখন কিন্তু আমি রাজনীতি শুরু করলাম। কেন জানেন? যে মানুষটার সাথে এক্সপ্রেস তারাবি পড়ার আমার অভিজ্ঞতা, ওই মানুষটাকে নিয়ে কিন্তু দেশের প্রথম সারির পত্রিকাগুলো উল্টোপাল্টা লেখে। তখন আমি মনে করলাম যে ঘটনাটা কি, কাহিনী কি? তো এটাই কিন্তু বাস্তবতা। জিয়া পরিবারকে নিয়ে সব সময় এগুলো করা হয়েছে, কিন্তু দিন শেষে তাদের সমস্ত বিএনপির এবং জিয়া পরিবারের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কোষ্ঠী পাথরে যাচাই করা। ইতিহাসে হয়তোবা লিখিত নাই, কিন্তু মানুষের কাছে প্রমাণিত সবকিছু। এখন আসেন, আপনি যেটা বলেছেন যে উনি কি, ওনার কাছে মানুষের প্রত্যাশা, যে ওনার জীবনটা সাজিয়েছেন। উনি যখন বলেছেন, উনি কিন্তু এইভাবে বলেননি যে না, আপনাদের এটা মেনে নিতে হবে। সংসদীয় কমিটি মিটিংয়ে তো আমিও ছিলাম। উনি বলতেই আমরা সবাই না, আমরা নিব না। উনিও আমাদেরকে তৈরি করেছেন ঠিক ওইভাবেই, এটুকু আপনাকে বলি, নাম্বার 1। নাম্বার 2, উনি কিন্তু আমরা সবাই এত করজোরে হাততালি আমার জীবনে আমি দেখিনি। যে আমি ভাবছিলাম 2-1 বোধহয় হুইসপারিং করবে যে আমরা এমপি হলাম, প্লট পাবো না, গাড়ি পাবো না, কেমন এমপি হলাম। এন্ড আমি একজনকে চিনি যিনি খুব আমার চেয়েও কষ্ট করে এমপি হয়েছেন, মানে জীবনযাপন করেছেন, আর্থিকভাবে অসচ্ছল। উনিও অত্যন্ত খুশি যে আমরা একটা দিকের দিকে যাচ্ছি। উনি কি বলছেন? উনি বলছেন যে আমরা দুর্নীতিটা সারা বাংলাদেশ থেকে উনি উচ্ছেদ নিয়ে আসতে চান। তো উনি যেখানে নেতাদের এই অবস্থায় ডিরেকশন দিচ্ছে, আপনি বুঝতে পারছেন যে আমরা কোন দিকে যাব। রাইট, বলবো আমরা আপনার কাছে আবার আসবো। আমরা ডক্টর ইউসুফ স্যার আপনার কাছে জিতেছি। আপনি শুনছিলেন যে আসলে দুজন আলোচক যে বলার চেষ্টা করছে, আসলে বাংলাদেশ যে পরিবর্তনের দিকে যাচ্ছে, বা নতুন বাংলাদেশ যেটা জুলাইয়ের প্রত্যাশা এবং 18 কোটি বাঙালির প্রত্যাশা, সেই জায়গায় আসলে আপনি কতটা আশাবাদী? আমি তো সবসময় আগেও বলেছি আমি আশাবাদী, এবং হতাশ হলে তো লাভ নাই। আশাবাদী এবং জনপ্রত্যাশা সেটা হচ্ছে এই এমপি সাহেব যে কথাটা বললেন, জনগণ এটাই চায়। আপনি উন্নত দেশ যাদের বললেন, সেখানে দেখেন ভোট কারচুপির কোনো আওয়াজ কিন্তু সেখানে আসে না। আমি এর আগে একটা টকশোতে বলছিলাম, ভারত একটা আধিপত্যবাদী দেশ, আমাদের সাথে আধিপত্য বিস্তার করে, কিন্তু ভারতের নির্বাচন দেখেন মাসব্যাপী
তাদের নির্বাচন হয়, এটা নিয়ে প্রশ্ন আসে না। আমাদের এখানে কেন প্রশ্ন আসে? প্রশ্ন কি এখানকার মানুষের মাথায় কোনো সমস্যা আছে এই জন্য? নিশ্চয়ই না। এখানে এটা হয়, আর ওখানকার মানুষের মাথা তো আর রোবট দিয়ে তৈরি করা হয় না যে তারা অন্যায় দেখলেও চুপ থাকে। আমরা চাই, যেই কথাটা এমপি সাহেব বললেন, যে জনপ্রত্যাশা যেটা, মানুষ সুশাসন চায়, মানুষ চায় যে তাদের উন্নতি হবে। যে উনি আরেকটা সুন্দর কথা বলছেন, যে আমরা যে ঢাকায় 50 টাকা যে তরকারি কিনি কেজি, কৃষকরা এটার দাম কত পায়? 15 থেকে 20 টাকা। এই 15 থেকে 20 টাকাটা 50 টাকা হবে কেন? 15 টাকাটা আপনার 25 টাকা হতে পারে, হাইয়েস্ট 30 টাকা হতে পারে। এই যে 20 টাকা বা 25 টাকা বেশি যাচ্ছে, এটা সবার পকেট থেকে যাচ্ছে। তো যেই লোকটা দিন মজুর, তার জন্য তার চামড়ার উপর দিয়ে কিন্তু এটা দাগ লাগায়। সেই জন্য সুশাসন যদি হয়, সবাই উপকৃত হবে। আরেকটা বিষয় হচ্ছে, একটা দেখেন রাজনীতি, আমি এর আগেও বলছি, কিছু লোক রাজনীতি করে হলো তাদের মানে কাজই হচ্ছে নেতার করা, এই জয়ধ্বনি দেয়া। আরেকটা হচ্ছে কিভাবে টাকা উপার্জন করবে। যারা টাকা উপার্জন করেছেন, আমার এই ভাই যেটা বললেন যে হাজার হাজার কোটি টাকা যেটা বাইরে পাচার করা হয়েছে, এই টাকার কত অংশ সে ভোগ করবে বলেন? এই চিন্তা যদি মানুষের থাকতো তাহলে কিন্তু সেটা করতো না। এবং আপনি যেটা বলছেন, আমি আপনাদেরকে ওই কথাই বলছি যে এই দেশে কিছু সেকুলার লোক আছে, কিছু বাম আন্দোলন করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি তো অনেকের সাথে মিশার সুযোগ হয়েছে। বাম আন্দোলন করতেন, তাদের কিন্তু কোনো সহায় সম্পদ নাই, এক শ্রেণীর। আর এক শ্রেণী কিন্তু বাম থেকে যখন তারা ওই আগে বুর্জুয়াদের বিরুদ্ধে স্লোগান দিতেন, ক্ষমতা আসার পরে তারা নিজেরাই বুর্জুয়া হয়ে গেছে। আপনার ওই যে আমাদের এখানে নাম করা একটা স্কুল আছে, স্কুলের চেয়ারম্যান হওয়ার পরে ওনার টাকার রেট কিন্তু অন্য সময়ের তুলনায় বেড়ে গেছে। উনিও বাম আন্দোলন করতেন। আমাদের দরকার হচ্ছে বাম হোক ডাইন হোক, আস্তিক হোক নাস্তিক হোক, আমাদের দরকার হচ্ছে সৎ, জনদরদি, জনবান্ধব নেতৃত্ব। সেটা যদি হয় তাহলে কিন্তু আমাদের এই নেতারাও সুখে থাকবেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, যেই কথা আমার এই ভাই বলেছেন যে প্রধানমন্ত্রী আসার আগে সত্যি আমরা এত বিরক্ত হইতাম যে গরমের ভিতরে মানুষের জীবন যায়, এর মধ্যে ঘন্টার পর ঘন্টা আপনার ওখানে বসা। হানিফ সংকেতের আপনার যে ইত্যাদি অনুষ্ঠানে দেখাইছে যে এই সময় আপনারা বালিশ নেন, ঘুমান, তাইলে আপনার হবে, অফিসের কাজ করেন। এই অবস্থায় সেখানে যেটা বলছেন, পুলিশ এবং দলীয় লোকদের চাটুকারিতা, শেখ হাসিনাও কিন্তু ঘোষণা দিয়েছিল যে আমার চলাচলের সময় রাস্তা বন্ধ হবে না। আমরা আশা করি এখনকার ঘোষণা শেখ হাসিনার মতো হবে না। তো সেই সময়ে যে অবস্থাটা ঘটছে, আপনার তারা কি সুখে আছে? হ্যাঁ, সুখে থাকতে পারে, বেগমপাড়ায় বাড়ি করছে, কিন্তু গণমানুষের সাথে মিশার যে স্বাদ, এখানে এমন অনেক নেতা আছে, বিএনপির সব নেতা কি খারাপ? আমি অনেককে চিনি, অনেক ভালো, তাদের ভিতর পুরো নীতি নৈতিকতা আছে, মানব দরদি তারা। এখন ধরেন যে লোক হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, এখানে কিন্তু একটা কালচার তৈরি হয়েছে। আমি শুধু রাজনৈতিক নেতা বলবো না, আমি এরকম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরদের চিনি যে কালচার হচ্ছে ফ্যামিলি অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকায় থাকবে, উনি এখান থেকে ইনকাম করবেন, ওখানে পাঠাবেন, এবং বন্ধু বান্ধবদের সাথে আলোচনার সময় কিন্তু রেট বলে যে এরকম দরকার, এত টাকা দরকার। এই যে কালচারটা, এটা আমাদের ভাঙতে হবে। এবং আমি আবারও বলি যে বিদেশে আপনি থাকতে পারবেন, সেখানে মানুষ সামাজিক জীব হিসাবে থাকে না। ওখানে কাঠ পাথরের একটা বন্দি জীবন তারা যাপন করে। আর দেশে থাকলে ধরেন সরকারি দল আর বিরোধী দল যেই হোক, যদি যারা রাজনীতি করে, এরা কিন্তু এদের চরিত্র হইল অমাবস্যা রাত আসলে যিনি জাত কাট চোর, তার চুরি করার জন্য যেমন শরীর গিরগির করে, কিছু জনদরদি রাজনীতিবিদ আছে, এরা মানুষের সাথে না মিশলে এদের ভালো লাগে না। তাহলে যেই লোকটা টাকা পাচার করলো, সে কোথায় মিশতেছে এখন? কোথায় আছে বলেন? আমরা আশা করব যে তারেক রহমান যে ঘোষণা দিয়েছে, আমরা এটার বাস্তবায়নের আশা করব। এবং আমি এটা বিশ্বাস করি, একটা সমাজের অধিকাংশ মানুষ দুর্নীতি অসৎপরায়ণ নয়, কম সংখ্যক। তবে এটাকে ঠিক করার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি বলবো, আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র শিক্ষকদেরকে বাংলাদেশের সমস্যা যদি আইডেন্টিফাই করতে বলেন মোটা দাগে এবং ছোট ছোট করে, এটা কয়েকশোটা সমস্যা হবে, কয়েক হাজার হতে পারে। এই সমস্যার অধিকাংশ একটা কাজ যদি করা যায়, একটা জায়গায় হাত দেওয়া যায়, তাহলে অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। এটা রাষ্ট্রবিজ্ঞান পড়া লাগবে না, এটা আপনারাও আছে ভালো বুঝবেন। সেটা হচ্ছে কি, যোগ্য সৎ নেতৃত্ব। আপনি দেখেন মালয়েশিয়া কি অবস্থা, সিঙ্গাপুর কি অবস্থা, ওই নেতৃত্বের কারণে।
আমরা যদি সেই নেতৃত্ব পাই তাহলে ওই নেতৃত্বই মানুষকে মুক্তির স্বাদ দিতে পারবে। আমরা যেই স্বর্গের কথা বলি সেই স্বর্গের সাথে দুনিয়ার স্বর্গ কোনোদিনই মিলবে না, কিন্তু দুনিয়ার স্বর্গ কিন্তু আমরা দেখতে পাবো। আমাদের এখানেও আমরা বিদেশের মতো, ভাইরা নিশ্চয়ই গেছেন বিদেশে, রাস্তার পাশে গাড়ি রেখে আপনি ঘরে নির্বিঘ্নে থাকতে পারবেন। এখানে কোথাও আপনি গাড়ি একটা রেখে হয় গাড়ি থাকবে না, অথবা এটার এই যা যা আছে এগুলো খুলে নিয়ে যাবে। আমি আমার একটা অভিজ্ঞতা বলি, আমি ছোট্ট মানুষ, আমি বলছে থাকবেন না, আপনি ধোলাইখালে গেলেই পাবেন পরে। না পাওয়া যায় না, ঠিক আপনারটাই পাবেন সুন্দর বলছেন, ঠিক আছে। তো তবে বিএনপি আমরা দেখেছি আমি ইশতেহারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। না না, আমি এই গুরুত্বকে আরো মজবুত করার জন্যই আমি বলছি, আমি ইয়েতে কিছু তার কিনতে গেছিলাম, ইয়েতে আপনার নওয়াবপুর। তো যখন আসতেছি তখন একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পর আমি বললাম কী হয়েছে, গাড়ি কিন্তু হাঁটে না, অল্প অল্প ধীরে ধীরে যায়। ড্রাইভার বলতে কিছু হয় নাই। প্রথমবার এই শব্দ, দ্বিতীয়বার আবার শব্দ হয়েছে, আমি বললাম কী হয়েছে রে ভাই, কয় কিছুই হয় নাই। পরে না আমি দেখি ওই যে ইয়ে আছে, ওই চ্যানেলটা আছে না গাড়ির দরজা আসার, টাচ করে খুলে নিয়ে চলে গেছে। তো এখন বিষয় হচ্ছে আমরা তো ওই সমাজ চাই, যে সমাজ আমার কাছে, এই দেশের অধিকাংশ জনগণের কাছে যারা একেবারে দল কানা দল দাস নয়, এরা ছাড়া বাকি সবাইকে, রাজনীতি করে অরাজনৈতিক ব্যক্তি, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সবাই চায় শান্তিপূর্ণভাবে দিন শেষে সে যেন ঘুমাইতে পারে, সে যেন তার ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারে। আমরা আরও কিছু আশা করব যে বিগত দিনে যেই কিশোর গ্যাং কালচার এবং যত অপসংস্কৃতি অপরাজনীতি হয়েছে, বর্তমান সরকার যদি এই কাজগুলিতে শক্তভাবে মোকাবিলা করতে পারে, তাহলে আমি মনে করব মানুষ তাদেরকে এই সবসময় মনে রাখবে এবং তাদের পিছিয়ে থাকবে, আমিও থাকবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু সেটা যেন কথার কথা না হয়, সেটা যেন বাস্তবায়ন হয়, সেই প্রত্যাশা রেখে আরেকটা বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, টেবিল টকে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর টেবিল টকে আবারও স্বাগত। সঙ্গে আছে বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় হোঁচটের পর নতুন বাংলাদেশ। ডক্টর আবু ইউসুফ, আপনার কাছে আবারও যেতে চাই। আমরা দেখলাম বিরোধী দলের যে ভূমিকা প্রত্যাশা ছিল সাধারণ মানুষের কাছে, সেই জায়গা থেকে বলা হতো যে ডক্টর ইউনূসের সময় যে শত শত আন্দোলন মাঠে দেখেছে, সেটির জন্য সময় যেমন দেওয়া হয়নি, ঠিক তেমনিভাবে বিএনপি ক্ষমতা নিতে না নিতে আমরা দেখেছি একটা বিক্ষোভ। এবং পাশাপাশি আরেকটি বিষয়, আলোচনা সমালোচনা দুটোই রয়েছে, ইতিবাচক নেতিবাচক দুটোই। যিনি জামাতের আমির, অর্থাৎ ঢাকা 15-এ আমরা দেখেছি যে উনি ওনার পোস্টার নিজে গিয়ে নামাচ্ছেন, মই দিয়ে উঠে উপরে উঠে নামাচ্ছেন। এটি কি ওনার আসলে কাজ নাকি সিটি কর্পোরেশনের কাজ? প্রথম কথা হচ্ছে যে আন্দোলনের আপনি যে কথাটা বলেছেন, আমাদের এখানে যদি গণতন্ত্রকে সুসংহত করতে হয়, আমাদের এখানে যদি আমরা দেশকে শান্তিপূর্ণ এক রাষ্ট্রে পরিণত করতে চাই, কাঙ্ক্ষিত বাংলাদেশ, নতুন বাংলাদেশ চাই, তাহলে সরকারি দলের যেমন ভূমিকা আছে, বিরোধী দলেরও ভূমিকা আছে। সরকারি দলকে যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, বিরোধী দলকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা অনেক সময় দেখি আমাদের রাজনৈতিক দলগুলো জনতুষ্টিবাদী। জনতুষ্টিবাদী কিন্তু খারাপ নয়, জনগণ যা চায় তাকে তুষ্ট করার জন্য কথা বলা, কিন্তু এখানে নেগেটিভ অর্থ যে আপনি যা করবেন না তা বলবেন। জনগণ যদি ম্যাকিয়াভেলির কথা অনুযায়ী, ম্যাকিয়াভেলির কথা অবশ্য ভিন্ন, যে জনগণকে আপনি তুষ্ট করবেন, জনকল্যাণের চিন্তা আসবে না। এই জনতুষ্টিবাদী রাজনীতি আমাদের এখানে চলে আসছে এবং সরকারি দল বিরোধী দলের বিপক্ষে কথা বলা, বিরোধী দল সরকারি দলের বিপক্ষে কথা বলার ব্লেম গেমিং, যেটা এটা আমাদের অনেক দিনের কালচার। আমি মনে করি যে রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে যে যে কোনো দেশ উন্নয়নের জন্য ট্রানজিশনাল একটা পিরিয়ড তাকে অতিক্রম করা লাগে, অর্থাৎ সেই সময়ে উন্নতির দিকে যাওয়ার জন্য মাঝখানে একটা সময় থাকে, যেই সময় মারামারি কাটাকাটি এই ধরনের জিনিস হবে। কিন্তু এখান থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ জনগণ সহযোগিতা করে যখন সামনে চলে যাবে, তখন আর এই জিনিসগুলো থাকবে না। আমরা যদি আমাদের এই বিগত সময়টাকে ট্রানজিশনাল পিরিয়ড ধরি এবং সামনের দিনগুলোতে যদি আমরা সবাই, শুধু সরকারি দল চাইলে হবে না, বিরোধী দল চাইলেও হবে না, উভয়ে যদি আমরা দেশকে ভালোবাসার, দেশের মানুষের কল্যাণের যেই প্রতিশ্রুতি দেই, সেটা যদি মনের সাথে মুখের কথার এক থাকে, তাহলে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হব এবং ভালো একটা দেশ পাব। যেই কথাটা আপনারাও মনে করেন যে বাংলাদেশে অনেকে তার সন্তান দেশে পড়ায় না, বিশেষ করে রাজনীতিবিদরা বেশি এবং ব্যবসায়ী কোনো ব্যবসায়ী মনে করেন তার ছেলেকে যোগ্য করে গড়ে তোলার জন্য, কিন্তু রাজনৈতিক দলের নেতাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলেদেরকে বিদেশে পড়ান। কেন পড়ান? তিনি সন্তানের নিরাপত্তা বোধ করেন না দেশে।
আমি মনে করি ওই রাজনৈতিক নেতার, সরকারি দল হোক বিরোধী দল হোক, তারও এই চিন্তায় চেষ্টা করা উচিত যেন তার ছেলেটা এখানে ঘর থেকে বা মেয়েটা ঘর থেকে বের হওয়ার পরে নিরাপদে ফিরে আসবে, যেটা কল্যাণ রাষ্ট্রের মূল দায়িত্ব। আমরা যদি জনতুষ্টিবাদী কথার নীতির বদলে মানে কল্যাণমূলক রাষ্ট্রের জন্য চিন্তা করে চেষ্টা করি, অবশ্যই সম্ভব। শুধুমাত্র দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, এবং সেই দৃষ্টিভঙ্গি অবশ্যই আমি আগে বলছি মনের কথা আর মুখের কথা এক হতে হবে। ধন্যবাদ আপনাকে ডক্টর আবু ইউসুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মাননীয় সংসদ সদস্য আপনার কাছে আবারও যেতে চাই। আমরা দেখছি যে একটা ছায়া সংসদের কথা বলা হচ্ছে যে আসলে বিরোধী দলের পক্ষ থেকে, সেটি অ্যাপ্রিসিয়েটও করেছেন জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে উন্নত বিশ্ব রয়েছে। এটি নিয়ে আপনাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা? আসলে যে এটা নিয়ে আলোচনা হয়নি, কিন্তু এটাকে এরকম কর্মকাণ্ডকে বিএনপি সবসময় স্বাগত জানায়, এবং বিএনপির স্ট্যান্ডটাই সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন। বিএনপি ভালো রাজনীতি করতে চায়, সাধারণ জনগণকে নিয়ে রাজনীতি করতে চায়। বিএনপি ওই মেগা প্রকল্প নিয়ে মেগা দুর্নীতির কাজ কোনো দিনও করেনি। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল যদি বলেন, আপনি ম্যাডাম খালেদা জিয়ার শাসনামল যদি বলেন, কেউ কেউ একটা সময় মুক্তিযুদ্ধকে খুবই তাদের নিজস্ব সম্পত্তি বলার চেষ্টা করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ম্যাডাম খালেদা জিয়ার সময় করা। কেউ কেউ আপনার দেখবেন অনেক কিছু নিয়ে পলিটিসাইজ করার চেষ্টা করেছে, স্বাধীনতা পদক নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে, এটাও কিন্তু শহীদ জিয়ার সময়ে তৈরি করা। আমরা কিন্তু কখনো এগুলাতে কোনোদিনও রাজনীতি আনবার চেষ্টা করিনি। বিশেষ করে শিল্পীদের, সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী কিংবা সাংবাদিক, আমরা এই শ্রেণীভেদগুলো কিন্তু কোনোদিনও চেষ্টা করিনি। একদম যে হয়নি আমরা সেটা অস্বীকার করছি না। হ্যাঁ, আপনি একটা রাষ্ট্র চালাতে গেলে হ্যাঁ আপনার প্রেস সেক্রেটারি আপনার মতেরই হতে হবে। আপনি যদি আমেরিকার রাজনীতিটা দেখেন, প্রেসিডেন্ট যখন আসেন আগের প্রশাসনের সব বদল হয়ে যায়, কারণ আমি যে ম্যানিফেস্টো দিলাম, আমি যে প্রতিশ্রুতি দিলাম, এটাকে আমার যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে তো অবশ্যই আমার মতের মানুষগুলোকেই লাগবে। যে কথা বলেছেন যে জামাতের, এটাকে হ্যাঁ স্বাগত জানাই, তবে স্ট্যান্ডবাজি করলে মানুষ হাসাহাসি করে। কিন্তু বিএনপি স্ট্যান্ডবাজি রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি ধৈর্য দিয়ে সাধারণ মানুষের মন জয় করা, সাধারণ মানুষকে নিয়ে কাজ করার চেষ্টা করেন। উনি একটা কথা বলেছেন, ভারতের নির্বাচনে তো কোনোদিনও প্রশ্ন আসে না, বাংলাদেশের নির্বাচনে কোনোদিনও প্রশ্ন আসে না। আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, উনি একজন কি বলবো শিক্ষাঙ্গনের খুব পরিচিত মানুষ, সিনিয়র ভাই, কিন্তু আমি একটু ওনাকে সম্মান রেখে বলতে চাই, ভারতে কিন্তু আমি 10 বছর অবস্থান করেছি আমার কর্মক্ষেত্রের কারণেই। ওইখানকার নির্বাচনে যে কথাটা আপনি বলছেন, আমাদের এখানকার চেয়ে আরো বেশি হয়। ব্রডার আসপেক্টে আপনি ওটা দেখেন না, কিন্তু লোকাল আসপেক্টে ওটা হয়। আমাদের এখানেও ওইটা আপনি যেটা শুনছেন ওটা লোকাল আসপেক্টে আপনি শুনছেন, যে হ্যাঁ কেউ কেউ কোথাও বলছে, নাহিদ ইসলাম একটা কথা বলেছে আগে পরে। আর বাংলাদেশিরা তো একটু কথা বলতে পছন্দই বেশি করে, কারণ এখানকার আমাদের অনেক কিছু মিলে বাংলাদেশ। আপনি সেটা সাহিত্য বলেন, ব্রিটিশরাও এগুলা কিন্তু স্বীকার করে গেছে। কাজে আমরা ওই জাতি, এর মাঝে আমরা সুন্দর হওয়ার চেষ্টা করি। কাজে আমাদের এখানে ওই দুটো একটা লোকাল কথা আসে। সর্বোপরি যে নির্বাচনগুলো সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, লেভেল প্লেইং হয়, গ্রহণযোগ্য হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, সেই নির্বাচনগুলো কিন্তু ইতিহাসের পাতায় লেখাই থাকে। কাজেই শেখ হাসিনা ওয়াজেদ 90-এর পর কি বলেছিল আর কে কি বলেছে, এটার উপর নির্বাচনের ইতিহাস কোনোদিনও রচিত হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি একটা কথা বলেছেন যে পণ্যের দাম ঢাকা শহর ভার্সাস গ্রামের। দেখুন, এখানে আমার একটা ব্যক্তিগত গবেষণা আছে, সেটা হচ্ছে আমি নিজে লজিস্টিক্সের মানুষ, ট্রান্সপোর্টেশন পরিবহনের মানুষ, এবং আমি গ্রামে থেকেছি দীর্ঘদিন। আমার মেট্রিক পাসও গ্রাম থেকে। তো আমি যেটা দেখেছি যে যেটা আপনার এক ট্রাক আলু ধরেন, কারণ এটা হচ্ছে এই ভেজিটেবলটা যখন নতুন ওঠে, আলু, কপি, সবজি, মূলা, করলা, পটল, বেগুন, এগুলো কিন্তু ঢাকা শহরে যখন নওগাঁ থেকে আসে 30,000 টাকা দাম নেয় একটা ট্রাকে। একটা ট্রাকে যদি আপনার 10 টনও আনে, ধরলাম বড় ট্রাক ধরে বলেছে, পরিবহন ব্যয়
তখন আপনার পার কিলোতে কত অ্যাড হয় এটা আপনি খেয়াল করছেন হয়তো। আর আপনি যেটা মিন করেছেন এইটা যুগে যুগে ছিল, এখনো আছে। এগুলা নিয়ে আমি দেখেছি, আমি একটা সিএনজি নিয়ে নওগাঁ যাচ্ছি আমার উপজেলা থেকে, তো ওখানে বেশ লোকজন লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে, কি ব্যাপার সিএনজি যাওয়া যাবে না এই রাস্তা দিয়ে, কারণ এই রাস্তা দিয়ে বাস চলে। ডিসি অফিসের সাথে বাস মালিক সমিতির এগুলো মিটিং হয়েছে। কাজে বিষয়টা শুধু কিন্তু রাজনৈতিক দল ভিত্তিক না, তা না। বিষয়টা স্থানীয় প্রশাসন, বিশেষটা এমনকি জেলা প্রশাসন, এই সব কিছু, বিষয়টা পুলিশ প্রশাসন, এগুলো সব কিছুর একটা মিলিত ফলাফল কিন্তু ওইটা। রাইট। আমি আমি একটু যোগ 10 করব। সেকেন্ড সময় আমাদের খুব হাতে ছোট সময় দুটো বিষয়। একটা হচ্ছে আমেরিকান নির্বাচনে এই অভিযোগ যেটা এই বিগত ট্রাম্পের এর আগের নির্বাচনে কিন্তু অভিযোগ আসছে এবং মোদির সময় এই ধরনের অভিযোগ আসছে। আমার এখানে মূল বিষয় হচ্ছে কি একদিনে আমরা সব চেঞ্জ করতে পারবো না। আমার মূল বক্তব্য ছিল রাজনীতির প্রাতিষ্ঠানিকীকরণ। আপনার ইন্ডিয়াতে ভোট চুরি হয় কিন্তু সেখানে সেনা শাসন আসে না, পাকিস্তানে আসে। বাংলাদেশে কিছুদিন পরেই বিভিন্নভাবে উলটপালট হয়ে যায়। আমি চাচ্ছি, আমার মূল বক্তব্য হচ্ছে এই রাজনীতির একটা প্রাতিষ্ঠানিকীকরণ এবং স্থিতিশীলতা দরকার, সেটা বলছি আমি। আর দ্বিতীয় হচ্ছে ভাই যেটা বললেন যে একটা সেকেন্ড একটু ইন্টারাপ্ট করব। আপনার রাজনীতির প্রাতিষ্ঠানিকরণ করতে গেলে আপনাকে অবশ্যই গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে সেগুলোকে আপনাকে স্বাধীন করতে হবে। সেটাই তো আমার দুদক বলেন, নির্বাচন না, না, ঠিক আছে, বলেন। আমার বক্তব্য তো সেটাই। ভাই, ছোট্ট একটু আমি ওটাই সময় বলছি। চলে এসেছে। আর একটা হচ্ছে যে জিনিসপত্রের এই আসা যাওয়ার ক্ষেত্রে, এই যে ইয়ের ক্ষেত্রে 15 টাকারটা আমি 25 টাকা বলছি, এখানে তো অ্যাকুরেট হিসাব দেওয়া সম্ভব না। কিন্তু রাস্তাঘাটে যে চাঁদাবাজি যেটা, এটা যদি বন্ধ করতে পারে সরকার, তাহলে বাদন বন্ধ করতে হবে। অনেক কিছু জি, অনেক বিষয় কিছু আমরা আছে। সেদিন অন্য কোনো দিনে বিষয় নিয়ে আলোচনা করবো। শাহিন ভাই, আমরা দেখলাম বিএনপি মন্ত্রিসভায় 2 জন শরিক তাদেরকে নিয়ে এসছে, এটি বাংলাদেশের নতুন কিনা? না, ধন্যবাদ। এটা বাংলাদেশে নতুন না। আপনি বোধহয় অতীতের ভুলে গেছেন যে বেগম খালেদা জিয়া যখন 2001 সালে সরকার গঠন করেন, তখন তিনি জামাতেরও জামাতের ছিল, থেকে হ্যাঁ, দুইজনকে মন্ত্রিত্ব দিয়েছিলেন। যদিও ওনার অ্যাবসলিউট মেজরিটি ছিল, জামাতকে না দিলেও পারতেন, কিন্তু উনি কমিটমেন্ট যেহেতু একসঙ্গে আন্দোলন করেছেন, আন্দোলনেরই হিসেবে তিনি এই দিয়েছেন। সুতরাং এটা নতুন না। আমরা এই কারণে প্রশ্নটি করেছি, জেনজি যে কথাটি বলছে আসলে তাদের বিষয়টিকে আপনার কাছে আমি উপস্থাপন করার চেষ্টা করলাম মাত্র। না, জেনজি যে বিষয়টা বলছে, তারা তো আসলে তারাও মন্ত্রিপরিষদে আসতে পারতেন, কিন্তু তারা তো আলাদা একটা জোট করে ফেলেছেন। সেই কারণে ওই জোট যেহেতু সরকার গঠন করতে পারেনি, সুতরাং তাদের ক্ষমতায় মন্ত্রিপরিষদে আসার সুযোগ নেই। এখন এর আগে একটু দুই একটা বিষয় নিয়ে একটু আলোচনা হয়েছে, একটু পয়েন্ট আউট করি। যেমন ছায়া ক্যাবিনেট নিয়ে একটা কথা হয়েছে। আমাদের হাতে সময় 1 মিনিট রয়েছে। ছায়া 1 মিনিটই শেষ করবো। ছায়া ক্যাবিনেট নিয়ে কথা হয়েছে, বিরোধী দল থেকে বলছে ছায়া ক্যাবিনেটের দেশে দরকার নেই। কেন দরকার নেই? আপনি জুলাই সনদটা বাস্তবায়ন করেন। সবাই বোধহয় ভুলে গেছেন, জুলাই সনদে একটা জিনিস উল্লেখ আছে যে যেটা সংসদীয় কমিটির প্রধান হবেন হলো বিরোধী দল থেকে। সংসদীয় কমিটির ধরেন আপনি গণপূর্ত মন্ত্রণালয়, মন্ত্রী একজন, আর সংসদীয় কমিটির সভাপতি যদি বিরোধী দল হয়, সেটি ছায়া ক্যাবিনেট। সুতরাং আপনার জুলাই সনদ বাস্তবায়ন যদি হয়, তাহলে আর ছায়া সনদ লাগবে না। এই জিনিসটা বিরোধী দল এরা ভুলে গেছে কিনা জানি না। তারপর আরেকটা জিনিস, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো যে জুলাই সনদের সংবিধান সংস্কার কমিশনে জামাত স্বাক্ষর করে তারা ক্রেডিট নিচ্ছে যে তারা সংবিধান সংস্কারের পক্ষে আছে, বিএনপি নেই। কিন্তু জামাত তো নিজেই এই সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। কেন অবস্থান নিয়েছে আমি যুক্তি দিয়ে দেখাই। সংবিধান সংস্কারের ওখানে প্রস্তাব আছে, সংসদে মনোনয়ন দিতে হবে 5 থেকে 15% নারী সদস্য মনোনয়ন দিতে হবে। জামাত দিয়েছে? একজনও তো দেয় নেই। তো তাহলে আপনি যে সনদে সাইন করেছেন, আপনি তো এটা ভায়োলেট করেছেন ইতিমধ্যে এই নির্বাচনে। এই কথাটা তো বিএনপির লোকরাও বলে না। এই বিষয়টি নিয়ে আমরা নিশ্চয়ই পরে আলোচনা করব। শাহিন ভাই, আপনাকে আরো একটা জিনিস বলি, এখানে আরো আছে যে সনদ বাস্তবায়ন হলে 100 হবে নারী সদস্য। সেইটা আগামীতে 400 আসনে যখন ইলেকশন হবে 100 নারী মনোনয়ন দিতে হবে। জামাত কোথায় দেবে আমি জানি না, তাদের নীতিমালার মধ্যেই নাই। গ্রাজুয়ালি হয়তো এটি হবে, আমরা আশাবাদী থাকি। আপনি জুলাই সনদ নিয়ে কথা বলবেন আর সমস্ত কাজ করবেন জুলাই সনদের বিরুদ্ধে, বইলে সাইন করবেন আর বলবেন যে আমি করে ফেলেছি। সেটি নিয়ে আমরা অন্য কোনো দিন বিস্তারিত আলোচনা করব। শাহিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য আমাদের প্রিয় বাবুল ভাই, আপনাকে ধন্যবাদ। এবং ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা টেবিল টক আমাদের সঙ্গে ছিলেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।